বন্ধুরা হোটেলে ফিরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম আর সবকিছু গুছিয়ে টুছিয়ে ফেলেছি, যেগুলো মানে পরে আজকে গিয়েছিলাম। মোটামুটি জিনিসপত্র গুছিয়ে ফেলেছি। আজকে আরও কয়েকটা জিনিস শপিং করেছি, ব্যাগ ট্যাগ ভর্তি হয়ে গেছে। দেখা যাক, এগুলো নিয়ে যেতে হবে, তারপর বাড়ি গিয়ে তোমাদের একবারে দেখাবো। এখন একটু রেস্ট নেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চা খেয়ে গেছিলাম সন্ধ্যেবেলা, আর সেরকম কোথাও আজকে আর বেরোনো হয়নি। এখন যাচ্ছি রাতের খাবারটা খেতে। সামনে কয়েকটা রেস্টুরেন্ট আছে, দেখি কোথায় যাওয়া যায়। আজ একদম ফাঁকা হয়ে গেছে, এরকম একটা জৌলুস ছিল জায়গাটায়, আজকে কিন্তু একদমই নেই, সব বন্ধ, সব প্রোগ্রাম শেষ, একদম নিরিবিলি আরো হয়ে গেছে এখন। এই যে আমরা আজকে যাব গ্রিন চিলিতে ট্রাই করতে, একদম সামনাসামনি, দেখি কেমন এখানে। আশা করি ভালোই হবে। এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমরা বসে গেছি, এখন অর্ডার করি। ওয়েটিংটা এখানে একটু বেশি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। খেতে এসে আমাদের মুখপুরি পাওনা, একদম লাইভ বাউল চলছে, দেখছি। অর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন খাবার আসেনি, আমরা ওয়েট করছি এবং গান শুনছি। বাউল গান শুনতে শুনতে আমরা প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, কারণ বেশ টায়ার্ড ছিলাম সারাদিনে। তো তারপরে খাবারটা আসার পর আমরা খেলাম, তবে খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল। আমরা নিয়েছি চিলি চিকেন আর বাটার চিকেন মশলা, মিক্সড ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেন ফ্রাইড রাইস। শেষে ডেজার্টে দুটো আইসক্রিম। গুড মর্নিং বন্ধুরা, আজকে 15 তারিখ। তো সকালবেলা একটু রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমাদের ট্রেন 1টার সময়, মোটামুটি 12টা 15-র মধ্যে স্টেশন পৌঁছালেই হবে। তো এখন হইতে বাজে 9:45। ভাবলাম যে একটু মিউজিয়ামটা সেদিন ঘোরা হয়নি, বন্ধ হয়ে গিয়েছিল, তো একটু ঘুরে আসি। তো এই যে রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে, টোটো দাঁড়িয়ে আছে বাইরে, তো যাবো এখন একটু মিউজিয়ামটা দেখবো। আমরা বেরিয়ে গেছি, যাকে এটাই আমার একটা লাস্ট ইচ্ছে ছিল যে মিউজিয়ামটা দেখে যাবো, ওটা এদের জন্যই যেতে পারলাম। এদের এখন ছেড়ে দিয়েছিল, আর যেতে চাইছিল, যেহেতু আজকে যাওয়া আছে। যাক, আজকে মিউজিয়াম খোলা পেয়েছি, যাই দেখে আসি। আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি। তো এই যে যাচ্ছি এখন। স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর নর্মাল যারা তাদের জন্য 100 টাকা টিকিটের দাম। এই হচ্ছে মিউজিয়াম, আমরা ভেতরে ঘুরে এলাম। ভেতরে তো দেখানো উচিত নয় মিউজিয়ামের জিনিস, তাই আমরা ফোন বন্ধ রেখেছিলাম। বাইরে থেকে মিউজিয়ামটা একটু দেখে দিচ্ছি। এখন যাবো আমরা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গৃহগুলো, কক্ষগুলো, সেগুলো দেখতে। বিভিন্ন ঋতুতে তিনি এক একটা বাড়িতে থাকতেন, সেগুলোই দেখবো। চলো। এটা হলো বিচিত্রা। এই বিচিত্রাকে বর্তমানে রবীন্দ্র সংগ্রহশালা হিসেবে রূপ দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া শান্তিনিকেতনের সুবিশাল এলাকা জুড়ে অসংখ্য বাড়িঘর এবং মনোমুগ্ধকর স্থান রয়েছে। এখানে দারুণ একটা বট গাছ আছে, ওটা না দেখালেই নয়। চলো, অসাধারণ এই বট গাছটা দেখো। এখানে যে বাড়িগুলো রয়েছে, এইসব স্থান এবং ঘরবাড়ির নামের প্রচুর বৈচিত্র্য রয়েছে এবং মন কাড়া নামগুলো। বস্তুত এসব স্থান বাড়িঘরের নাম, নকশা প্রণয়ন এবং নির্মাণের আগে স্থান নির্বাচনও কবিগুরু নিজেই করেছিলেন। প্রতিটি বাড়িঘরের নির্মাণশৈলীতে দৃষ্টিনন্দন অপরূপ শিল্পের ছোঁয়া স্পষ্ট। রবিকাব্যের পরশে দিনের পর দিন, বছরের পর বছর পেরিয়ে, বলতে গেলে কোনো কোনো বাড়ি শতাব্দীর কোল অতিক্রম করেও যেন আধুনিক। আমার বটের ঝুড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে, প্রচুর ঝুড়ি বেরিয়েছে এই গাছটায়, খুব ভালো লাগছে দেখতে। অর্জুন গাছগুলো কি মোটা, এখানে একটা দেখতে পাচ্ছি অর্জুন গাছ, এই মোটা। এখানে কি সুন্দর সেই রাস্তার মতো করে দেওয়া আছে। যত দেখছি ততই অবাক হচ্ছি।
বিজ্ঞানমনস্ক রবীন্দ্রনাথ যে কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন তা তার সৃষ্টিশীল সাহিত্য পাঠে যেমন আমরা দেখতে পাই, ঠিক তার সৃষ্ট এসব বাড়িঘরগুলোর সৌন্দর্য অবলোকন করলেও বোঝা যায় তিনি কত আধুনিক মন নিজের অন্তর্জগতে লালন করতেন। এবার শান্তিনিকেতনের দৃষ্টিনন্দন বাড়িঘর এবং স্থানসমূহের দিকে আসা যায়। শান্তিনিকেতনের বহুল আলোচিত ছাতিমতলার উত্তর দিকের এলাকাটি উত্তরায়ণ নামে পরিচিত। বলে রাখা দরকার, রবীন্দ্রনাথ 1901 সালে শিলাইদহ থেকে স্থায়ীভাবে শান্তিনিকেতনে চলে আসেন। তিনি 1901 সাল থেকে 1918 সাল পর্যন্ত উত্তরায়ণ এলাকায় তৈরি করা শান্তিনিকেতন, প্রান্তিক, নতুন বাড়ি ও দেহরি নামে 4টি বাড়িতে বসবাস করতেন। 1919 সালের দিকে উত্তরায়ণ এলাকায় প্রথম একটি পাকা বাড়ি নির্মাণে হাত দেওয়া হয়। এর নাম রাখা হয় কোণার্ক। এরপর পর্যায়ক্রমে তৈরি করা হয় উদয়ন, শ্যামলী, পুনশ্চ ও উদিচি নামে বাড়িগুলো। রোদ আছে প্রচন্ডই, কিন্তু ঘুরে ঘুরে বাড়িগুলো দেখতে খুব ভালো লাগছে। খুব সুন্দর প্রবেশদ্বার, ভীষণ সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এখন রয়েছে এই যে গাড়ির সামনে, দেখো যে গাড়িটা ব্যবহার করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। গাড়ি দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছি একটু, আবার বাদিক ঘেসে এদিকে গাড়িটা ছিল। এই দিক থেকে আমরা যাচ্ছি, কোণার্কে ঢুকছি এবার। উত্তরায়ণের উত্তর পশ্চিম কোণায় শিমুল গাছের ধারে কোণার্ক বাড়িটির অবস্থান। রবীন্দ্রনাথের খেয়াল খুশি মতো ভাঙাগড়ার মধ্যে 1919 সাল থেকে 1922 সালের দিকে এর নির্মাণ কাজ শেষ করা হয় বলে ধারণা করা হয়। কোণার্ক বাড়ির ঘরগুলো একই সমতলে নয়, কোনোটির মেঝে উঁচু আবার কোনোটির নিচু, ছাদগুলোও তেমনি উঁচু অথবা নিচু। উদয়ন হওয়ার আগে এখানেই নাটক, নৃত্যনাট্য ইত্যাদির মহড়া হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর তার পুত্রবধূ প্রতিমা দেবী এই বাড়িতে দীর্ঘদিন বসবাস করেছিলেন। শ্যামলী। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের শ্যামলী বাড়িটি তার একটি প্রিয় বাসস্থান ছিল, যেখানে তিনি প্রায়শই সময় কাটাতেন এবং 1940 সালে মহাত্মা গান্ধীকে সস্ত্রীক এই বাড়িতেই আমন্ত্রণ জানিয়েছিলেন। শ্যামলীকে বাহাতে রেখে এগিয়ে যাচ্ছে। চারপাশে সব বাড়িগুলো রয়েছে। আমরা এইদিকে আরেকটা বাড়ি দেখতে যাচ্ছি। এবার আমরা পুনশ্চর সামনে। পুনশ্চ বাড়িটি শান্তিনিকেতনের শ্যামলী বাড়ির পূর্ব দিকে অবস্থিত, যা 1936 সালে সুরেন করের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। এটি চারদিকে চাতাল বিশিষ্ট একটি ঘর ছিল, বড় ঘর ছিল, যেখানে রবীন্দ্রনাথ বেশ কিছু সময় কাটিয়েছিলেন। যেহেতু পুনরায় গৃহ নির্মাণ করা হয়েছিল, তাই এই ঘরটির নাম হয়েছিল পুনশ্চ। আমরা উদিচি দেখছি। শান্তিনিকেতনের উত্তরায়ণ কমপ্লেক্সের একটি অংশ হচ্ছে এই উদিচি। 4টি ছোট কলামের উপর নির্মিত প্রথম তলে একটি ঘনিষ্ঠ বসবাসযোগ্য স্থান রয়েছে, যা সিঁড়ি দিয়ে প্রবেশযোগ্য। সিঁড়ির রেলিং উল্লম্বভাবে অফসেট জালির, জানলাগুলোতে মোগল খিলান। কাদা ও কয়লা আলকাত্রার এক অনন্য নির্মাণ। দেয়ালগুলো কলা ভবনের ছাত্র এবং রামকিঙ্কর বেইজের কাজ দ্বারা অলঙ্কৃত। রবীন্দ্রনাথের জীবনের শেষ দশকে নির্মিত এই বাড়িটি তার স্থাপত্যের প্রতিভার একটি উদাহরণ। আশ্রম এলাকার উত্তরে অবস্থিত, যেখানে উদিচি ছাড়াও অন্যান্য বাড়িও রয়েছে। এক বাড়িতে বেশি দিন থাকতে কবির মোটেও ভালো লাগতো না। শ্যামলী বাড়িতে 1 বছর কাটিয়ে পুনশ্চ বাড়িতে 2 বছর থাকলেন কবি। পরে অবশ্য পুনশ্চকে সাধারণ ঘরের মতো বানিয়ে ফেলা হলো। পুনশ্চর চারদিক খোলা ঘরের আদলেই তৈরি হলো উদিচি বাড়ি। প্রথমে অবশ্য এর নাম ছিল সেঁজুতি, পরে নাম বদল হয়। এই বাড়ির সামনে ছিল গোলাপ বাগান। কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদয়ন, উদিচি এই 5টি স্মৃতিবিজড়িত বাড়ি নিয়ে উত্তরায়ণ। প্রবেশপথের দুপাশে রামকিঙ্কর বেজের তৈরি অসামান্য কীর্তি সাঁওতাল সাঁওতালিনী স্থাপত্য রয়েছে। রামকিঙ্কর বেজ শান্তিনিকেতনে এসে 46 বছর কাটিয়েছিলেন। একটুখানি পলা শুকিয়ে দিয়েছে।
মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে গেলাম, খুব ভালোই ঘোরা হলো, মানে একদম শর্টের মধ্যে সুন্দর একদম কম্প্যাক্ট ঘোরা হলো, দেখাশোনা হলো। বাট যে টোটো আমরা নিয়ে এসেছিলাম তাকেই বলা আছে, সে ফোন করেছিল তোমরা বেরিয়ে এসি, সেই টোটোতেই আমরা চলে যাব। সোজা চলে যাবো আমরা, খেতে চলে যাবো। যতটা পারলাম তোমাদের ব্যাখ্যা করলাম। আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে।